নমস্কার দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে 26,000 প্রায় 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে এবং যে ছেলে মেয়েদের মধ্যে কিছু আছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তারা এই মুহূর্তে গান্ধী মূর্তির ধর্ণা মঞ্চে বসে আছেন। তারা সেখানে ধর্ণা দিচ্ছেন। তাদের একটাই বাক্য, তারা একটাই কথা বলছেন যে মিরর ইমেজ প্রকাশের দাবিতে অবস্থানে চাকরি হারারা। আমরা দর্শক একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। সেই ভিডিওটা হচ্ছে যে ফুটেজ বিভিন্ন লোকে আপনারা হয়তো দেখে থাকবেন। এই ভিডিওটা ব্রাত্য বসুকে কয়েকজন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে কসবার যে ঘটনাটা ঘটেছে, যে লাঠি চার্জ থেকে শুরু করে লাথি মারা, এটা কেন হয়েছে। ব্রাত্য বসু একজন শিক্ষামন্ত্রী, যদিও তিনি শিক্ষামন্ত্রী কিভাবে হয়েছেন সবাই সেটা জানেন, এবং এর আগে মানে তৃণমূল কংগ্রেসের আগে তিনি কাদের চটি চাটতেন সেটাও সবাই জানেন। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ব্রাত্য বসুর যে যুক্তি, বলছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবিপি আনন্দে একটি ইন্টারভিউতে সরাসরি দুজনে ছিলেন, ব্রাত্য বসু ছিলেন এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে বিজেপি সাংসদ, তিনি ছিলেন। অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে তিনি ব্রাত্য বসুর কাছে গিয়ে একটা চিঠি দেবেন, সেই চিঠিটা ব্রাত্য বসু দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেবেন। এবং সেখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে সব পক্ষ থেকে কয়েকজন করে থাকবে, আইনজীবীরা থাকবে, তারা সবাই মিলে বসে একটা জায়গায় সিদ্ধান্ত নিতে হবে যে এই ছেলে মেয়েদের মধ্যে যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদের চাকরি কিভাবে দেওয়া যায়, সেই নিয়ে তিনি আলোচনা করতে চান। অভিজিৎ গাঙ্গুলি প্রয়োজনে নবান্নের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে সেই চিঠি দিয়ে আসতে চাইছিলেন তিনি দিদির কাছে, মানে নিচ থেকে রিসিভ করে নিলেও হবে। ব্রাত্য বসু তখন বলেছিলেন যে আপনাকে ওখানে যেতে হবে না, আপনি বিকাশ ভবনে চলে আসুন, আমি বিকাশ ভবনে থাকবো, আপনি আমাকে সরাসরি দিন, আমি সেই চিঠি দায়িত্ব সহকারে নিয়ে যাব। কথা কিন্তু দুজনের মধ্যে হয়েছে এবং এবিপি আনন্দ হচ্ছে সেই নিউজ একদম স্পষ্টভাবে তুলে ধরেছিলেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন সুমন দে, একজন বিশিষ্ট সম্পাদক এবিপি আনন্দের, তিনি এবং বিশিষ্ট সাংবাদিক, তিনি নিজে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন এই কারণে দুজনের ওপর যে আপনারা একটা জায়গায় আসতে চাইছেন এবং সেটা সরাসরি অন ক্যামেরাতে আপনারা প্রকাশ্যে বলছেন। তাহলে কার সাথে কার হলো এই এগ্রিমেন্ট বলা যেতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং ব্রাত্য বসুর সাথে অভিজিৎ গাঙ্গুলি হলো। এইবারে বিষয়টা হলো কসবাতে যখন চলে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা, তখন হঠাৎ করে অভিজিৎ গাঙ্গুলি সেখানে পৌঁছে গেছেন এবং পৌঁছাবার পর তিনি দেখেছেন যে কিভাবে পুলিশ সেখানে লাঠিচার্জ করেছে, পুলিশ সেখানে কিভাবে ধস্তাধস্তি করেছে, পুলিশ কিভাবে হিজড়ে শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে নিয়ে জিভে তুলছেন, নানান রকমের ক্রিয়াকলাপ দেখেছেন। মানে পুলিশি নিগ্রহ যাকে বলে, পুলিশি বর্বরতা, সেটা অভিজিৎ গাঙ্গুলি দেখেছেন এবং অভিজিৎ গাঙ্গুলির সাথেও ধস্তাধস্তি হয়েছে। সেই পরিস্থিতিতে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে আমি ছিঁড়ে দিলাম এই চিঠি, আমি এই চিঠি পাঠাবো না। ব্রাত্য বসুকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ব্রাত্য বসু সেই সাবজেক্টটাকে তুলে ধরে বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিলেন তখন তিনি আমার কাছে না এসে তিনি ওখানে চলে গেলেন কেন, ওখানে চলে যাওয়াতে এই অসুবিধাটা হলো, এই প্রবলেমটা হলো। আর কিছু ছেলে মেয়ে তারা উদ্ভূত হচ্ছে কোন নেতা নেত্রীর কোন পার্টির দ্বারায়। আজকে চাকরিহারা শিক্ষক যারা, তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠিপেটা করলো এবং এমনকি লাঠি পর্যন্ত মারছে, লাঠি। ডিআই অফিসে গিয়েছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্ডোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে
আমরা বলেছি তাদের সর্বতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করব। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল। এই শুক্রবার বা শনিবার এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো ইন্টার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন, ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যাচ্ছে, এগুলোর জন্য তো দিন পড়ে আছে। আর সেটা এরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। আজকের বৈঠক ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। তো প্রথমেই বলে দিলাম, এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। এই যে ওদের আমাদের সঙ্গে বসা অবধি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন, আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। পুলিশ লাঠি মারবে, পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা কিছু ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশি ভার্সন নিয়েছেন, পুলিশ কি প্রভোকেশনের কথা বললেন, সেটা রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? আমার পক্ষে বলা সম্ভব না, এটা আপনারা বেটার বলতে পারবেন। তালা লাগানোর কথা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি, তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট, ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানমিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না, আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছেন, তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত, হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে তো আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারেন, আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। হতে পারেন উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি ধরছি না, উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসি তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি। এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিস তো বয়কট করতে পারতেন। এটা তো জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা আপনি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? ঠিক আছে, আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি, আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব, লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এই প্রত্যেকটা কথা সেই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। বলছি আপনার কি মনে হয় যে অখিল গঙ্গোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ না? এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি তো সরকারি অফিস, ওনার দেওয়া টাইম, উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে,
তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস, আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসছেন? আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে যাচ্ছে তো ভাই, এক কথা কেন আপনি কি বলছেন? নিন্দা হঠাৎ করবেন? ভারী কথা বললে আমি উত্তর দিয়ে দেবো? না, আপনি কি হঠাৎ ভারী কথা বলতে শুরু করে দিলেন, বললে উত্তর আমার দিয়ে দেবো। গলাটাই এরকম। আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন না? যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি। আপনি আমার মুখ থেকে তুলে এনে খালি এইটুকু শব্দ বসাবেন, সে অবকাশে আমি পরিচয় আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন। না, শিক্ষকরা যারা চাকরিহারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাফিয়ে যেতে হবে, এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোথেকে আসছে আমি এইটা বুঝতে চাইছি। কিন্তু তারা শিক্ষক, তাদের এইভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পুলিশের ভাষ্য নিয়েছেন, নিশ্চয়ই নিয়েছেন। ওটা ঘোষিত ছিল। প্রশ্ন হচ্ছে এখানে সব থেকে বড় যে প্রশ্ন ব্রাত্য বসুর কাছে আমরা রাখছি এবং সাধারণ মানুষের কাছেও রাখছি, যে দুজন লোকের সাথে কথা হয়েছিল, একজন হচ্ছে ব্রাত্য বসু, একজন হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন তিনি ব্রাত্য বসুর কাছে যাবেন। কোন শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী তারা কিন্তু কথা দেননি ব্রাত্য বসুকে যে তারা ব্রাত্য বসুর কাছে যাবেন। তারা যেটা আগে থেকেই পরিকল্পনা করেছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে কসবার যে অফিস, সেই অফিস ডিআই এর অফিস, সেই অফিসে গিয়ে তারা জমা দেবেন তাদের স্মারকলিপি। এইটা তাদের কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে অভিজিৎ গাঙ্গুলি যদি কোনোভাবে চলে আসেন এবং তিনি যদি তার এই যে চিঠি, সেই চিঠি যদি ছিঁড়ে ফেলেন, তার জন্য কোনো শিক্ষাকর্মী, কোনো শিক্ষিকা দায়ী নয়। কিন্তু আপনি পেটালেন কাকে? আপনি পেটাচ্ছেন আপনার পুলিশকে দিয়ে, শিক্ষাকর্মী শিক্ষকদেরকে। শুধু পেটানো না, লাথি মারছেন। অনেককে আমরা দেখছি যে বিভিন্ন পোস্টে অনেকের সাথে অনেকে ঝামেলা করছে। অনেক তৃণমূল কর্মীরা তারা রীতিমতো শাসাচ্ছে ফেসবুকে বিভিন্ন রকমের পোস্টের এগেস্টে। অনেকে আবার বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন মা, সেই মাকে কেউ যদি কিছু বলে তাকে ছেড়ে দেবো। এমনকি কোনো লোক যদি কিছু বলছে, সেই লোকের পাড়াতে কেউ নেই তৃণমূল কংগ্রেসীরা, তাকে পেটাচ্ছে না, তাকে মারছে না। এইভাবে বিভিন্ন ফেসবুকে আমরা যদি দেখি, তৃণমূলীরা তারা কিন্তু এই ধরনের বাক্যলাপ করছেন এবং এই ধরনের উস্কানিমূলক শব্দ প্রয়োগ করছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন মা কি চায় যে তার সন্তানের ক্ষতি হোক? কোন মা কি চায় যে তার সন্তানের ক্ষতি হোক? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা মা বলছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, কিন্তু আপনাদের মা, যাদেরকে আপনারা মা বলে পেছন থেকে টাকা পয়সা খাওয়াবার চেষ্টা করছেন, সেই মা কিন্তু সাধারণ ঘরের ছেলে মেয়েদের কথা ভাবেননি, সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবেননি, সাধারণ ছেলে মেয়েরা কিভাবে সুখে থাকবে সেটা তিনি ভাবেননি। তাই তাদের কাছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই মা হতে পারে না। আপনার বাড়িতে একটা মা আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি মা বানিয়ে সামনে মা মা বলে পেছনে টাকা লুট করছেন, পেছনে চিটিংবাজি করে যাচ্ছেন, পেছনে আপনারা কি করছেন, লোককে শাসাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর কাছের লোক বলে, যাতে মুখ্যমন্ত্রী চিহ্নিত করতে পারেন যে আপনি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেলের যারা সম্পাদক, তাদেরকেও দেখছি রীতিমতো হুমকি দিতে, কে কাকে কি বলছে সেই সমস্ত নিয়ে তারা রীতিমতো চমকাচ্ছেন। এই চমকানো বন্ধ করুন। বাংলার মানুষ একটা জিনিস বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে মায়ের আসন দিয়েছিল, সেই মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো যোগ্যতাই নেই। একজন যোগ্য মা কখনোই দেশের বা রাজ্যের কোনো ছেলে মেয়ের ক্ষতিও সেটা তিনি চাইবেন না। কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের পরিবারের স্বার্থে,
নিজের ভাইপোর স্বার্থে, নিজের স্বার্থে তিনি বাংলার ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ নষ্ট করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন, একের পর এক পদক্ষেপে তিনি পা দিয়েছেন এবং দুর্নীতি করেছেন। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনারা যারা মা বলে সামনে মা বলছেন, পেছনে তার পেছন থেকে টাকা চুরি করার চেষ্টা করছেন, রাজ্যের মানুষের থেকে টাকা লোটার চেষ্টা করছেন, তারা ঘরের মাকে মা না বলে মুখ্যমন্ত্রীকে মা বলতে খুব ভালো লাগছে আপনাদের, আপনারা বলুন। কিন্তু আপনারা দয়া করে কারোর ওপর চাপাবেন না যে আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মা বলুন, কারণ সেই মায়ের মর্যাদা তিনি রাখতে পারেননি। এখনো পর্যন্ত রাজ্যে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সর্বত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাতার্থেই হয়েছে। আমরা অন্তত সেটা বিশ্বাস করি এবং সেটা প্রমাণ হবে আগামী দিনে। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মা বলে সম্বোধন করা যদি যাদের শখ থাকবে তারা করুন, কিন্তু দয়া করে অন্যের ওপর চাপিয়ে দিয়ে, তাকে হুমকি দিয়ে, তাকে ধমকি দিয়ে এই চেষ্টা আপনাদের বিফল হবে। কোনো অবস্থাতেই আপনারা পারবেন না, কারণ সত্যের জয় সবসময় হয়। আপনাকে টাকা দিয়ে, আপনাকে পয়সা দিয়ে পুষতে পারে, কিন্তু বাংলার 10 কোটি মানুষকে টাকা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন মানুষের পোষার মতন ক্ষমতা বা হিম্মত নেই, হবে না জীবনে কোনোদিন। এত বড় ক্ষমতা তার হবে না যে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষকে তিনি পুষবেন। তাই 200-500 লোককে পুষে, 10-20 হাজার লোককে পুষে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে হুমকি ধুমকি যাই দিন না কেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ভাষা জেনে রাখা ভালো, একটাই বাক্য, রাজ্যে যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে স্বীকার করে আপনি ইমিডিয়েট পদত্যাগ করুন। আর যতদিন না আপনি পদত্যাগ করবেন ততদিন বাংলার মানুষ আপনাকে, আপনার বিরুদ্ধে নানান রকমের মন্তব্য করবে এবং সেই মন্তব্য করতে করতে একটা সময় আপনাকে ঘাড় ধরে বাংলা থেকে বের করে দেবে, এটা নিশ্চিত। কারণ সত্যের জয় সব সময় হয়েছে, আগেও হয়েছে, এখনো হয়েছে, এখনো হবে। হিটলারকে পর্যন্ত তার রাজত্ব থেকে চলে যেতে হয়েছে, আপনি তো কোন ছাড়। তাই আপনি যত বড়ই দুর্নীতি করে, যতই মানুষকে আপনার প্যাটার্ন, আপনার পোষা মানুষদেরকে টাকা পয়সা দিলেন না কেন, বাংলার 10.5 কোটি মানুষকে আপনি কখনো কিনতে পারবেন না। কারণ বাংলা 10.5 কোটি মানুষের মধ্যে 8 কোটি 9 কোটি লোকের মানুষের মধ্যে কিন্তু একটা অন্য রকমের বিশ্বাস আছে, বাংলার মায়ের প্রতি তাদের ভালোবাসা আছে। সেই ভালোবাসা আপনার প্রতি যেটা ছিল সেটা ধীরে 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 আপনি নিজে তলানিতে নিয়ে চলে গেছেন। তাই দয়া করে যারা ফেসবুকে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা মুখ্যমন্ত্রীর হয়ে সাফাই গাইবার চেষ্টা করছেন, হুমকি দিচ্ছেন, বিভিন্ন যারা বক্তা তাদের বিরুদ্ধে আপনারা উল্টো পাল্টা কথা বলছেন, এইগুলো বলে আদৌ কোনো লাভ হবে না। ধমকি চমকির সময় চলে গেছে, শেষ, ফিনিশ। এবারে চলে যাওয়ার সময় হয়েছে। তাই শান্ত হয়ে সঠিকভাবে নিজের মাকে যেভাবে মনে করেন ভালোবাসেন, এরকম অপরের মাকেও ভালোবাসুন এবং চেষ্টা করুন নিজেকে সংযত হবার, সংযত করার। নাহলে আগামী দিন যেটা আসবে সেটা কিন্তু ভয়ঙ্কর। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন তৃণমূলী কংগ্রেসরা যেভাবে হুমকি দিচ্ছেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদেরকে, বিভিন্ন শ্রোতাদেরকে, বিভিন্ন বক্তাদেরকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন রকমের পোস্ট করছেন তাদের বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে, সোশ্যাল মিডিয়ায় যারা তার বিরুদ্ধে কথা বলছে স্টেপ নিতে। কজনের বিরুদ্ধে স্টেপ নেবেন? কজনের বিরুদ্ধে স্টেপ নেবেন? সারা বাংলার মানুষ এখন আপনার বিরুদ্ধে চলে গেছে এবং চলে যাবে। আগামী 2026 আপনার শেষ দিন, সেই দিনে আপনাকে বিদায় হতেই হবে। সুতরাং আপনি যত ধমকাবেন, যত চমকাবেন, মানুষ তত বেশি গর্জে উঠবে এবং তত বেশি আপনার বিরুদ্ধে সোচ্চার হবে। দর্শক, আমরা এই সংবাদ তুলে ধরলাম এই কারণে, গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো আছে, যে ছেলে মেয়েগুলো বসে আছে, তারা আমাদেরই ঘরেরই কারোর ছেলে মেয়ে। তাই দয়া করে তাদের বিরুদ্ধে কিছু বলার আগে তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করুন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি করে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো যায়। সেই চেষ্টা যদি না করতে পারে তাহলে চুপচাপ বাড়িতে বসে থাকুন, দয়া করে শাসকের হাত মজবুত করবেন না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে,
অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।